সবাইকে শুভেচ্ছা। বিরতির পর আবার আমরা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। যারা শুনছেন দূরে এবং কাছে থেকে এবং বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অন্যান্য ইউরোপের এবং এশিয়ার দেশগুলোতে যারা আয়ন টিভির এই জনপ্রিয় প্রোগ্রামটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই প্রোগ্রাম আমাদের স্বাস্থ্য প্রতি সোমবারে এই সময়ে 7টা থেকে 8টার মধ্যে 1 ঘন্টার প্রোগ্রামে আপনাদেরকে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি। বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি হোমিওপ্যাথিক কনসালটেন্ট হিসাবে হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে কোন কোন ঔষধ বেশি কার্যকর, আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ লাগে তাইলে পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকবো। হোমিওপ্যাথি অনেকগুলো প্রোডাক্ট আছে, অসংখ্য কয়েক হাজার প্রোডাক্ট আছে। বিশেষ করে যদি আমি নাক্স ভূমিকার কথাই বলে থাকি, অর্থাৎ সব রোগের জন্য 50% কাজ করে যে ঔষধ, সেটা নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা গ্যাস্ট্রিকে কাজ করে, বাতেও কাজ করে, অনিদ্রায়ও কাজ করে। অর্থাৎ একজন ডাক্তার যদি ডায়াগনোসিস করতে ব্যর্থ হন, তাহলে তিনি প্রথম নাক্স ভূমিকা দিয়ে শুরু করেন। অর্থাৎ নাক্স ভূমিকা এমন একটি ঔষধ, যেমন অ্যালোপ্যাথিকে যেমন প্যারাসিটামল খাওয়া হয়, নাক্স ভূমিকা এইভাবে হোমিওপ্যাথি একটা নির্ধারিত ঔষধ নাক্স ভূমিকা দিয়া অনেক সময় শুরু করা হয়। এটা বিভিন্ন ধরনের কাজ করে। নাক্স ভূমিকা একটি খুব মূল্যবান ঔষধ। তারপরে হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে, যেমন সালফার গন্ধক, সালফার যে ঔষধি হ্যানিম্যান, এই সালফার আবিষ্কার করে যদি থ্যাংক ইউ জি ওয়ালাইকুম সালাম, বলেন। আমি স্টুডিওতে বলছি নাকি? জি স্টুডিওতে বলেন। আচ্ছা, ডাক্তার সাহেবের সাথে কথা বলতে পারবো? জি বলেন, আমি শুনছি, বলেন। আচ্ছা ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, আপনি তো নিশিকান্ত হাই স্কুলে পড়ছিলেন, তা আমি জানি। জি বলেন। ঠিক নি? জি ঠিক আছে। জি মঙ্গলচন্ডী নিশিকান্ত হাই স্কুলে ছাত্র আপনি, আমি এই স্কুলের ছাত্র। আচ্ছা, বুঝছেন নি? ধন্যবাদ। তো যাই হোক, আপনি যে অ্যাডভাইস গুলা দিচ্ছেন, এইগুলা আমি অক্ষরে অক্ষরে পালন করি। আমার বয়স 66 নাই, 65, মানে 65.5, বুঝছেন? তো আমি আপনার ঠিক ওইগুলো আমি আপনার মানে অক্ষরে অক্ষরে পালন করি। এটা আমি 24 বছর ধরে আমার ওই ডায়াবেটিক্স 99 থেকে কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার তিনটা একসাথে ধরা পড়ছে। তো ডাক্তার যেভাবে আমার অ্যাডভাইস করে বা লিফলেট দিছে কি খাওয়া কি না খাওয়া এই ডায়াবেটিক্স এর জন্য, এটা তো এটা আমি ইনসুলিন না ট্যাবলেট নিতে? ইনসুলিন না, আমি ট্যাবলেটই আছি। আচ্ছা বুঝছি। তো হঠাৎ একদিন আমারে 9 বছর 10 বছর আগে আমার ইন্ডিয়ান ডাক্তার আর কি, আমার মেইন ডাক্তার, উনি আমারে প্রেসক্রাইব করছে ওই 1000+ কিটা মেটফরমিন আর কিটা 1000+50 আর কি 1050 ওয়ান টাইম, মর্নিং একটা আর ইভিনিং একটা। আর হঠাৎ আমার আমি গেছি ওষুধ কালেক্ট করতাম, তো আমারে বলে তুমি ওভারডোজ করছো। এখন কি ওভারডোজ? এটা তো আমার মেইন ডাক্তার যে সে তো আমারে প্রেসক্রাইব করছে, তাহলে আপনারা কি বলেন আমি ওভারডোজ করতেছি? আমি কি পাগল ওভারডোজ করবো? তারপর আর আমি বলি নাই, আমারে বলে তোমার এই ওষুধ অর্ধেক দিয়া দিছে। তখন আর আমি কিছু বললাম না, বললাম যাই খাইয়া দেখি অর্ধেক। তো অর্ধেক আমি খাই, খাওয়ার পর আমাদের এক্সারসাইজ রেগুলার আছে সবসময়, বুঝছেন নি? তখন ওষুধ খাওয়ার পর ওইটা 10 তাকে 8, 9, 10 মানে হাই হইলে। তো ওইভাবে চলছে, এখনো চলে আমার। যে আপনি যে বলছেন যে খাওয়া দাওয়া যেটা এগুলা, এই যে শাক সবজি বা ওই যে সালাদ, আমরা মানুষে তো সালাদ খাইও না। বেশি করে হাঁটতে তাড়াতাড়ি, দৌড়ালে ভালো নাহলে হাঁটলে ভালো? তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি হাঁটি বেশি। এবারে আরো কিছু এই যে কিছু স্প্রিং ওটা ওইগুলা ঠানি, বুঝছেন? ওইগুলা ঘরে ঠানি, এবারে হাঁটি। তো
ঠিক আছে, সব যা বলছেন এগুলা যদি করা হয় তো আমার ঔষধ এখন আমি আর ডাক্তারদের কিছু হই না, আমার 8, 9, 10 এই যে এরকম নরমাল আছে, থাকে। 8-9-10 তো নরমাল, মোটামুটি নরমালি আছে। তো যে আরো যদি একদম খাই। বেশ করে এক্সারসাইজ করলে নিয়মিত, এগুলো 6-7 আইয়া দিত, রেগুলার আসতো 5-6-7। না আমি তো বয়স্ক মানুষ হয়ে গেছি এখন, বুঝছেন নি, 65 প্লাস আমার বয়স, বুঝছেন না নি। তো চেষ্টা করি, বাট এইভাবে তাহলে দেখছি বা আমরা আমরা বাঙালি মানুষের তো বেশি এশিয়ান মানুষের এই ডায়াবেটিস, তো এগুলা যদি ওইভাবে যদি সবাই যদি আপনার কথাটা ফলো করিলায়, তো এই যে ঔষধ ওর দেখে নামি দিব, বুঝছেন। তো থ্যাংক ইউ আপনার অ্যাডভাইজর লাগি। আর আপনার আপনি খুব মানুষের উপকার করা, বাট মানুষে বুঝে না। ওই ঔষধ যখন রোগ হয়ে যাব তখন ঔষধ, ট্যাবলেট, এরপর এই যে ইনজেকশন নির্ভরশীল হয়ে যায় ওইটা। তো আমি দেখলাম যে আমার বন্ধু বান্ধব অনেক কই এই ওটা টানমুনি টাইনে আমি হেরানোই মুনি, ওই যে স্প্রিং, তো ওই ধরনের প্রশ্ন করে রিয়াজ করে। তো মানুষে ওষুধ খাইয়া মানে চাই আরাম করতো, ওই আরামে লাইফ মানে এখালো ধ্বংস। যাই হোক, থ্যাংক ইউ আপনার আরামদার। খুশি হইলাম আমি, দেখাইব না ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাই হোক, খুব সুন্দর কথাগুলো হয়েছে। উনি ওই যে লাইফ যদি মেনটেন করা হয়, ঔষধ নির্ভরশীলতা কমানো যাবে, আমার মনে কমানো যাইব। আর যদি উনি যে পরামর্শ দিচ্ছেন এইভাবে যদি সবাই সচেতন হন, বেশি করে যদি আমরা হাঁটতে থাকি তাড়াতাড়ি যদি হাঁটি, তাহলে দেখা যাচ্ছে ঔষধের মাত্রা কমানো যাবে এবং কমাইতে একজন ঔষধ নির্ভরশীল দিয়ে সরিয়ে আসা যাবে। তো আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট। আর বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাস এটাকে মেনটেন করতে হবে। চিনির পরিমাণ খুবই কমাতে হবে, বাদ দিলে খুবই ভালো। তারপরে আমাদের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক, তারপরে বিশুদ্ধ পানি পান করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর আরও কিছু রোগ ব্যাধি যেগুলো জন্মগত হয়ে থাকে, সেটাও বিভিন্ন কারণ হইতে পারে। যে অটিস্টিকের কথা যখন কইলাম, এটা হইতে পারে। অটিস্টিক শিশুর জন্য আপনি নিরাশ না হয়ে যদি হোমিওপ্যাথি ঔষধ রেগুলার সেবন করেন, একটু পয়সা খরচ হবে, হোমিওপ্যাথি ওষুধ কিনতে হয়, এটির সমস্যা। আমাদের NHS-এর পয়সা ফ্রি বলতে কোনো জিনিস নাই। আমরা তো ট্যাক্স যারা দেয়, বেশি ট্যাক্স দেয়, ট্যাক্সের পয়সায় তো এগুলো রাষ্ট্র চলে, বিভিন্ন খাত থেকে এগুলা খরচ বহন করা হয়। কাজে আমরা ঔষধে নির্ভরশীল না হয়ে আমরা নিজেদের পায়ে যদি দাঁড়াবার চেষ্টা করি, তাহলে দেখবেন আমরা সুস্থ আছি এবং সুস্থ থাকবো। এবং সরকারের NHS-এর বাজেট এটাও কাটডাউন হবে, কারণ কমানো যাবে যদি আমরা সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি। যদি বিশেষ করে পানি খেতে হবে, পানি আমরা খাই না, এটা আমাদের একটা অভ্যাস, আমরা পানি খাই না। এরপরে কয়েক বছর আগে, বেশ কিছুদিন আগে, এশিয়ান বাংলাদেশি মানুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন, এটা একটা রিসার্চ হয়েছিল এই হোয়াইটচ্যাপেল হসপিটাল বা বিভিন্ন হসপিটালে। 3 বছর গবেষণার পরে তারা যেটা ফাইন্ড আউট পাইছেন যে আমাদের মানুষে একসময় বাংলাদেশে, তখন তো ইন্ডিয়া ছিল, তারপর পাকিস্তান, তারপর বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, তারপর বাংলাদেশ, তো আমরা পুষ্টি প্রচুর ছিল, মাছ মাংস ডিম মানুষ প্রচুর খাইতো বাংলাদেশে তখনকার দিনে। তারপরে প্রোটিনের সংখ্যা কমে গেল, মানুষ গাভীর দুধ খাইলো না, পাউডার দুধ খেলো, এইভাবে মানুষ ধীরে প্রোটিনের সংখ্যা দিয়ে বাড়িয়ে আসলো, তো প্রোটিন স্বল্পতা হয়েছিল। তারপরে লন্ডন আসার পরে মানুষ বেশি করে মাছ মাংস ডিম এমনভাবে খাওয়া শুরু করলেন প্রথম পর্যায়ে যারা ছিলেন, তো এটা আবার প্রোটিন ওভারফ্লো করলো। এই প্রোটিনের স্বল্পতা, প্রোটিনের আধিক্য, দুইটার গ্যাপ ব্যবধানের কারণে মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে গেল। এটা তারা ফাইন্ড আউট করছেন, গবেষণা করছেন 3 বছর, এবং 3 বছর গবেষণা করতে মিলিয়ন পাউন্ড খরচ হয়ে তারা এটা পাইছেন যে একসময় আমাদের এশিয়ান বাংলাদেশি মানুষের প্রোটিন বেশি ছিল, তারপর প্রোটিন কমে গেল, আবার কম থেকে আবার একবার জাম্প দেওয়া আমরা বেশি করে প্রোটিন খাওয়া শুরু করলাম। প্রোটিন বলতে মাছ মাংস ডিম ইত্যাদি দুধ। তো এই যে আধিক্য হলো, আধিক্যের কারণে মানুষ এই যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে গেল। তখন আমাদের পরবর্তী জেনারেশন যারা আসে যারা, তাদের এই ঝুঁকি কমবে, কারণ তারা প্রোটিন এই আধিক্যের মাঝেই তারা আছে। অর্থাৎ প্রোটিনের স্বল্পতা এবং প্রোটিনের হঠাৎ করে জাম্প দিয়ে বেশি হওয়া, এই লেভেলতে তারা বেরিয়ে আসতে পারবে আশা করি। বিশেষ করে আমাদের প্রজন্মর যারা আছেন এবং আগের প্রজন্ম যারা আসছিলেন, এরা হঠাৎ করে প্রোটিনের স্বল্পতা থেকে প্রোটিনের আধিক্য,
সেটা কিন্তু একটা গবেষণা হয়েছে, 3 বছর গবেষণা রিসার্চ। এই রিসার্চের পরে তারা এটাই পাইছে নাকি যে এশিয়ান বাংলাদেশের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বেশি। তো যাই হোক, আমাদের প্রোটিনের পরিমাণ কমাতে হবে, বিশেষ করে শাকসবজির পরিমাণ বাড়াতে হবে। ডাল, সব ধরনের ডাল খাবেন, শাকসবজি, ডাল এবং নানা ধরনের অন্যান্য খাবার খাবেন, যেগুলো খেলে আমাদের স্বাস্থ্য ঠিক থাকে। বিশেষ করে বিভিন্ন ধরনের বাদাম জাতীয় জিনিস খেতে পারেন, তারপরে মাশরুম খেতে পারেন, জিঙ্ক জাতীয় জিনিস যেগুলো ওয়েস্টার, এগুলা যদি খান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। জিঙ্ক যেখানে পর্যাপ্ত থাকবে শরীরে, সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে আপনার। তাহলে জিঙ্ক কোন জায়গায় বেশি? জিঙ্ক বেশি ওয়েস্টার, আমাদের জিনুক বা শামুক জিনুক যেটা বলি, এই ওয়েস্টারে আছে বেশি জিনুক। তারপরে আদাতে আছে, রসুনে আছে, আদাতে আছে, হলুদে আছে, মাশরুমে প্রচুর আছে। এই সব জিনিসে দেখবেন আপনার আজকাল তো কম্পিউটারে দেখতে পারবেন, এগুলো সব জায়গায় দেখতে পারবেন, মোবাইলে দেখতে পারেন, গুগলে দেখতে পারবেন জিঙ্ক কোন জায়গায় বেশি আছে, কোন কোন খাবারে। যেসব খাবারে জিঙ্কের পরিমাণ বেশি আছে সেগুলো খাবেন, তো দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে। তো এই জন্য আপনার ঔষধ খেতে হবে না, ঔষধ নির্ভরশীল হওয়ার দরকার নাই। তো আমরা এগুলো খাই না, আসলে এগুলো অবেলা অভ্যাস নাই, অনভ্যাসের কারণে এগুলো আমরা খাই, এটাই আর কি। এগুলা খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে বিভিন্ন ধরনের বড় বড় শপে দেখবেন জিঙ্ক জাতীয় ওয়েস্টার আছে, ওয়েস্টার শামুক বা ঝিনুকের এই যে জিনিসগুলো চিংড়ির মতো, এগুলো খেতে পারবেন, ভাজা করে খাবেন দেখবেন। তারপরে অলিভ খেতে পারেন, অলিভ অয়েল তেল, কুকিং অলিভ অয়েল ব্যবহার করবেন, একটু বেশি পয়সা লাগবে। আর ডিম যেগুলো খাবেন বা দুধ, এগুলো অর্গানিক ডিম খাবেন। আসলে যদি খান অর্গানিক ডিম, আর এমনি বাজারের ডিম দেখুন অনেক তফাৎ হয়ে গেছে। তো বেশি পরিমাণ না হয় কম খাবেন, ভালো প্রোডাক্ট খাবেন, ভালো জিনিস খাবেন, বেশি দিন বাঁচবেন, শতায়ু লাভ করবেন। এখন আগে তো মানুষ 60, 70, 50 মারা যেতেন, এখন 60, 70, 80, 90 বছর পর্যন্ত মানুষের আয়ু, গড় আয়ু বেড়ে গেছে। আপনি ইচ্ছা করলে আপনিও শতায়ু লাভ করতেন 100 বছর। 100 বছর যদি টার্গেট করেন, আপনি জীবন একটাই, এবং এই জীবনটাকে আনন্দময় করে তুলুন, সুস্বাস্থ্য এবং আনন্দ। বিনোদন দরকার, আমাদের কিছু বিনোদন দরকার, বন্ধুবান্ধবের আড্ডা এবং সুস্থ পরিবেশ দরকার। মানে আড্ডা বলতে বাজে আড্ডা মানুষের ক্ষতি করে। বিশেষ করে অনেকে বাজে আড্ডায় রাতের পর রাত্রে তাস খেলাতে চর্বি মেদ বেড়ে গেল, ব্যায়ামের সময় নাই, ঘুমানোর সময় নাই। এইসব বদ অভ্যাস ত্যাগ করতে হবে। এটা বিনোদনের জন্য একটা সুস্থ পরিবেশ কিছু সময়ের জন্য দরকার। এখন যদি বিনোদন যদি সারাদিনই হয়ে যায়, সারা রাত্রে যদি অঘুমা করেন, তাইলে আপনি অসুস্থ হবেন, হার্ট অ্যাটাক হবে, বাইপাস হবে। এবং বাইপাস অপারেশন মানে মারাত্মক অপারেশন। এটা হার্ট আপনার বুক কাটে, তারপরে এই যে আপনার যে আবার পুনঃস্থাপন, এটা দরকার নাই। আপনি যদি লেবুর পানি বেশি করে প্রতিদিন লেবুর পানি খান, অর্ধেক লেবু যদি খান, ঠান্ডা পানি দিয়ে অথবা গরম পানি খান, বিশেষ করে ঠান্ডা খেতে পারেন, ঠান্ডা পানি দিয়ে লেবু, যদি লেবু খান অর্ধেক পরিমাণ প্রতিদিন, আপনার বাইপাস অপারেশনের দরকার নেই। তাইলে এই যারা বাইপাস হয়েছে বা এই ধরনের সংকটে যারা পড়েছেন, তাদের যে জীবনের তিক্ত অভিজ্ঞতা, আমি তো অনেক আমার সাথে শেয়ার করেছেন যে একটা বাইপাস মানে কী ধরনের মৃত্যুর মুখোমুখি অবস্থা দিয়ে তিনি ফিরে এসেছেন এই মানুষগুলো। তারপরে কিডনিকে ধরে রাখতে হলে কী করবেন? আপনি বেশি করে পানি খেতে হবে, কিডনি সুস্থ থাকবে। আর লবণের পরিমাণ যদি বেশি খান, তাহলে কিডনি আক্রান্ত হবে। চিনি এবং লবণ, মিষ্টি জাতীয় জিনিস এবং লবণাক্ত বেশি জিনিস, বিশেষ করে ফাস্টফুডে অনেকে এই যে চিপসে অনেকে লবণ দেওয়া হয়, লবণাক্ত সুস্বাদু হয়ে মজা হয়, কিন্তু এটা খাওয়ার পরে আপনার কিডনি নষ্ট হবে। তা লবণ অ্যাভয়েড করবেন। চিপস খাইতে পারেন, চিকেন চিপ খাইতে পারেন, ঘরে যদি বানান খুব ভালো, সেখানে লবণ থাকবে না। আপনার সন্তানদের জন্য, সুস্বাস্থ্যের জন্য এইসব নিয়ম বিধি মেনে চলা অপরিহার্য শর্ত। এটা আপনার জন্য অত্যাবশ্যকীয়, আরবিতে বলা হয় ফরজ। এটা মেনেই চলতে হবে আপনাকে। কাজেই আপনার সন্তানদের রক্ষা করার জন্য, সুস্থ স্বাস্থ্য এবং মনোযোগী হওয়ার জন্য, পড়াশোনা যাতে বেশি সময় দেয়, পড়াশোনা করতে পারে, এবং এই জায়গাতে যদি ইনভেস্ট বেশি করেন, তাইলে এটা আপনার জন্য সুন্দর ভবিষ্যৎ ছেলেমেয়ের, এবং এটা জাতি ও সম্পদ, তারা একটা দেশ এবং জাতির সম্পদ এবং সারা পৃথিবীর সম্পদ। আপনার যদি সন্তানরা লেখাপড়া করে যদি সুসন্তান হিসাবে গড়ে ওঠে এবং তারা
সৃষ্টি জগতের জন্য যদি অবদান রাখে, সেটা আপনার জন্য, এটা জাতির জন্য ইতিহাস হয়ে থাকবে। তাহলে সব মানুষই, সব সন্তানই প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে। আপনার সন্তানটাও প্রতিভা নিয়ে, আপনিও প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছেন, এবং প্রতিভাকে বিকশিত করার জন্য সুন্দর লাইফস্টাইল, এবং আমরা সবসময় বলে থাকি অভিজ্ঞতা। আমাদের অভিজ্ঞতা যখন অর্জন হয় তখন আমরা অনেক ওকে, ধন্যবাদ। হ্যালো হ্যালো জি, হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলেন। ডাক্তার সাহেবের লগে ছিলাম, আলাপ করতে জি, আলাপ করতে পারবো? হোক, আমি তো শুনলাম। হোক, আপনি উন্ডানি জি, একটু আসমা সম্বন্ধে আলাপ করতে আসলাম। আসমা, যে আসমা আর সিওপিডি কি যারা শ্বাসের অসুবিধা থাকে তারা দৌড়িয়া রানিং করতে একটু অসুবিধা হয় না, আর যদি আপনার আসমা যদি বেশি থাকে, সব ক্ষেত্রে রানিং করতে হবে না, আপনি হাঁটতে পারেন, স্লোলি হাঁটেন অথবা মিডিয়াম রেটে হাঁটেন, অসুবিধা নাই। আসমা আমি আপনাকে বলি, আমরা যেটাকে হাঁফানি রোগ বাংলাদেশে বলে, এই দেশে আসমা, আসমা রোগী যদি বেঁচে থাকেন উনি শতায়ু লাভ করেন। আবার বলি, হাঁফানি রোগী যদি বেঁচে থাকেন, এটা মেডিকেল জার্নাল, শতায়ু লাভ করেন, 100 বছর বাঁচতে পারবেন। তো আসমা কিন্তু ভোগান্তি বেশি হয়, শ্বাসকষ্ট, সেটা হতে একটা 15 দিন থাকতে পারে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পর্যন্ত কষ্ট দেয়, এরপর এটা কমে যায়। তো আপনি, আপনার নিজের কি আসমা? জি 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 জি, আমার তো লং টাইম ধরে, আমি তো আপনার স্টেরয়েড ব্যবহার করি। বুঝতে পারছি। আপনি এক কাজ করতে পারেন, গরম পানিতে পা যদি ভিজিয়ে রাখেন আধা ঘন্টা প্রতিদিন, না যে সময় আপনার আসমা অ্যাটাক করে, অ্যাটাক করতে করবার দিই না, আমি রেগুলার ঔষধের উপরে আছি। না ওষুধের উপরে থাকাতে হবে। আমি আবার বলি, ওষুধের উপরে থাকার দরকার নাই। আপনার যে সময় আসমার লক্ষণ হয় তখন আপনি গরম পানিতে পা বালতিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা, ম্যাক্সিমাম গরম পানি, যাদের চামড়া জল না জ্বলে, এটা অভ্যাস একদিনে করবেন না, যতটুকু পারেন গরম পানিতে পা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা, তারপরে পা উঠে নেবেন, মুছে নেবেন, দেখবেন আসমার রেট কমে যাচ্ছে, আরাম পাচ্ছেন। এবং বিশেষ করে আসমা যারা আছে তারা বেশি ঠান্ডা বা গরম থেকে আপনি দূরত্ব থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আবার খাবার, অনেক আসমা রোগীরা সাধারণত আইসক্রিম পছন্দ করে, ঠান্ডা পানি পছন্দ করেন, এইসব খাবারগুলো খাবেন না, গরম পানি খাবেন। আর পা ভিজিয়ে রাখবেন গরম পানিতে প্রতিদিন 1 ঘন্টা, আধা ঘন্টা, দেখবেন আপনি ভালো হয়ে যাবেন, আসমা অনেক ভালো হয়ে যাবে। আর বেশি ওষুধ খাওয়ার দরকার নেই, আসমার জন্য আদার পানি খেতে পারেন সবসময়। আজমার জন্য কোনো খাবার ওষুধ খাই না, শুধুমাত্র ইনহেলার ব্যবহার করি, সিম্পো ইনহেলার ব্যবহার করি, আর সালবুটামাল মাঝে মাঝে। বুঝছি। এটা নিবেন। এটা না নিলে হয়তো আপনার যদি শ্বাস বন্ধ হয়ে যায়, এটা নিবেন, আপনি পাম্প নিবেন যে সময় দরকার এটা নিবেন। আপনার কাছে কিছু ওষুধ খাওয়ালে আরো আমরা সমস্যা আছে, আপনারা পাইছিল কেন না ইয়া একদিন বেডরুড হোক, আমরা ও লুটনের দ্বারা বেডরুড জি বেড়ারি তো, আমরা তো সিলেটি মানুষ। ঠিক আছে, একদম যোগাযোগ হবে। আরো কয়েকজন রুগী পাইলি যোগাযোগ হবে, তাদেরকে বলেন, তারা হেল্প করবে, কাউন্টারে বলেন। ওকে, একদিন চেষ্টা করবো, একদিন বেডরুড আসবো, অসুবিধা নেই, আসবো একদিন আমার বাসায় আসবো, আমি যাবো, আপনার বাসায় যাবো, অসুবিধা নেই, যাবো। তো এখন কি করতে পারি আমি? এখন আমি যেটা কইছি, আপনার পা গরম পানিতে ভিজিয়ে রাখবেন, ম্যাক্সিমাম গরম পানি, যেটা চামড়া যদি না জ্বলে, এটি আর কি। ধীরে ধীরে অভ্যাস করেন, দেখুন আপনি অনেক আরাম পাবেন। আমরা তো সিওপিডি হয়ে গেছে নাকি, আপনার খাস জমে গেছে, সিগারেট যদি এখন না খাই, আগে তো খাইছি না, সিগারেট খাবেন না এখন। বিশেষ করে লেবুর পানি, আদার পানি, হলুদের পানি, তিনটা। কিছু গ্যাস্ট্রিকের অসুবিধা আছে, ওটা খাইলে কিছু সাথে তো আপনি লেবুর পানি খাবেন বেশি, আদা পানি, তারপরে হলুদের পানি, 3টা জিনিস খাইলে ভালো। লেবু। আপনি কোন সময় অবসর বাসাতে থাকেন, আমার একটা টাইম দেন, আমি আলাপ করুন। আচ্ছা, তাদেরকে বলেন, কাউন্টারে বলেন, তারা আপনাকে হেল্প করবেন, কাউন্টারে বলেন, এই লাইনে বলেন। আপনার আপনি ছুটির কোন দিন আপনি নেন, আপনি বাসাতে থাকেন? আমি তো প্রতি সোমবারে প্রোগ্রাম এখানে হয়, আপনি অনুষ্ঠান করে ফোন দিয়েন, প্রাইভেটলি অনুষ্ঠান করে আপনার তাদের কাছে নম্বর আছে, নেন, কাউন্টারে ফোন দেন। আচ্ছা, লাইন না কাটে তারা কথা বলেন, কাউন্টারে তারা দিবেন। আপনি ভালো থাকবেন। আপনার প্রোগ্রামগুলো আমার খুবই ভালো লাগে, ধন্যবাদ। আপনারা আরো শেয়ার করবেন, এবার কথা কইলে অন্য মানুষের উৎসাহ হয়। আপনার তো
আলাপে লাগে যে আপনার বাড়ি তো সিলেট বোধহয়। সিলেট সিলেট সিলেট। কোন জায়গায়? ঠিক আছে, সিলেট তো বৃহত্তর সিলেট উসমানীনগর। উসমানীনগর। আমাদের একজন ভালো ডাক্তার আসিলেন আগে, এখন তো উনি নাই। ডায়মন্ড হেমিও ইয়ে আসলে ওনার বাড়ি কালোবার ডাক্তার, পিতাটার নাম আসলে আমাদেরই বাতিও। প্রোগ্রাম পরে আলাপ হইব না আপনার সাথে, তার কাউন্টারে করলে নম্বর দিবা, প্রোগ্রাম পরে আপনার সাথে আলাপ করলে ভালো হইব। আচ্ছা ঠিক আছে। প্রোগ্রাম তারা নম্বর দিবা, আপনার কইলে আপনার কইলে তারা নম্বর দিবা, আর অনুষ্ঠান পরে আপনার সাথে কথা কইতে ভালো, অসুবিধা নাই। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, আপনি আইসেন প্রোগ্রামে, ধন্যবাদ। তো বিশেষ করে আবারও আমি বলি, আসমা রোগ যাদের আছে তারা যদি বেঁচে থাকেন তাহলে শতায়ু লাভ করেন, 100 বছর বাঁচেন। আমি অনেক রোগী দেখছি যারা আসমা আছে তারা 100 বছর মতো বাঁচছেন। তো কিন্তু আবার সাবধান, যদি এর ভিতরে যদি অন্য রোগে আক্রান্ত হন তাইলে হয়তো ঝুঁকি হতে পারে বেশি। এই কারণে আসমা রোগীরা মারা যান না, অন্য রোগে আক্রান্ত হইতে পারে। তো আপনি পাম্প নেবেন, যেগুলো পাম্প নিতে হবে, যেগুলা জিপিটা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। থাইরয়েডের লাগি কিটা করা যায়? থাইরয়েড বলেন, টিভির দিকে না তাকায় বলেন, টিভির দিকে না তাকায় কথা বলেন। থাইরয়েডের লাগি কিটা করা যায়? টিভির দিকে না তাকাইয়া কথা বলেন। হ্যালো হ্যালো, টিভির ভলিউম কমিয়ে দেন, আর টিভির থেকে একটু দূরে গিয়ে কথা বলেন। টিভির দিকে তাকাইলে কিন্তু কথা দূরত্ব বাড়ে যায়, ডিস্টেন্স তৈরি হয়। হ্যালো হ্যালো হ্যালো, জি হ্যালো, আমি শুনছি, বলেন। থাইরয়েড যারা রয়েছে, থাইরয়েড, হ্যাঁ, থাইরয়েডের বয়স কতদিন? থাইরয়েড কতদিন ধরে হয়েছে? বেশি 2 বছর। 2 বছর। আর আপনার বয়স কত? রোগীর বয়স কত? 40। জি, থাইরয়েডের জন্য হোমিওপ্যাথি ওষুধ আছে, এবং এটা খাইলে পরে আর সারা জীবন থাইরয়েডের ওষুধ খাওয়া লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। থাইরয়েডের জন্য হোমিওপ্যাথি ওষুধ যদি খান তাহলে 2-3 মাস 4 মাস পরে যখন ব্লাড টেস্ট করাবেন তখন দেখবেন থাইরয়েড নর্মাল হয়ে গেছে। ওভার অ্যাক্টিভ বা আন্ডার অ্যাক্টিভ, যেটা থাইরয়েড কিন্তু উপকারী জিনিস, থাইরয়েড থাকতে হবে। সেটা যখন ওভার অ্যাক্টিভ হয় তখন মানুষ অশান্তি করে, মাথা গরম হয়, একটু অশান্তির জন্য গালাগালি অনেকে করে। আবার যদি আন্ডার অ্যাক্টিভ যদি হয় তাহলে শরীর দুর্বল থাকে, হাত পা ঠান্ডা হয়ে যায়। ওভার অ্যাক্টিভ, আন্ডার অ্যাক্টিভ। তো থাইরয়েড নর্মাল হওয়ার জন্য হোমিওপ্যাথি যে ওষুধ আছে সেটা সেবন যদি করেন, 2-3 মাস যদি খান, তাহলে থাইরয়েডের জন্য সারা জীবন ওষুধ খাওয়া লাগবে না, অর্থাৎ পরবর্তী ব্লাড টেস্টে থাইরয়েড নর্মাল দেখবেন। আর এলোপ্যাথিক ওষুধ যদি খান, আমি বলতে বাধ্য, তাহলে সারা জীবনই তাদের প্রেসক্রিপশন মতো সারা জীবন ও থাইরক্সিন খেতে হবে। আর হোমিওপ্যাথি তাইলে আপনি হোমিওপ্যাথির যে থাইরয়েডের জন্য যে ঔষধ নির্ধারিত, দুই একটা দিক সেদিক হইতে পারে। কার্বিমাজল না, আরো ওষুধ আছে। ঠান্ডা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়। এটা আন্ডার অ্যাক্টিভ। এটা হচ্ছে থাইরয়েড পরিমাণ কম, আন্ডার অ্যাক্টিভ। থাইরয়েড মানুষের বডির ব্যালেন্স ঠিক রাখে, বডির সক্ষমতা ধরিয়া রাখে, ব্যালেন্স ঠিক রাখে। তো থাইরয়েড যদি আন্ডার অ্যাক্টিভ হয় তাহলে হাত পা ঠান্ডা থাকে, শরীর দুর্বল থাকে। আবার যদি ওভার অ্যাক্টিভ হয় তাইলে মাথা গরম হয়, অশান্তি, অস্থিরতা, ডিপ্রেশন হয়ে যায়, অনেক কিছু হয়। তো আমার মনে হয় হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি সেবন করেন, যে কোনো ডাক্তারের মাধ্যমে হোমিওপ্যাথিক ওষুধ থাইরয়েডের জন্য নির্ধারিত ওষুধ, পাশাপাশি অন্যান্য রোগ থাকলে সেটার ওষুধ লাগবে। আপনি প্রোগ্রাম পরে ফোন দিতে পারেন, তারা স্টুডিওতে ফোন দেন, তারা আপনাকে হেল্প করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি আবারও বলি, কিছু কিছু রোগের জন্য হোমিওপ্যাথি ঔষধ এত বেশি কার্যকরী, যদি হেপাটাইটিস বি হয়ে থাকে, হেপাটাইটিস বি, জন্ডিস। ওকে, দেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি জি, আমি কথা কইতেছি, বলেন। আমরা আমার ওয়াইফও রাখি ডাক্তার সাহেব, তানোর বাক্কা দিন ধরে গ্যাস্ট্রিক,
আমি ওষুধ খাই না গ্যাস্ট্রিক লং প্রবলেম। টাইম। জি হ্যাঁ। বলো, গ্যাস্ট্রিকের সমস্যাটা কতদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা? 6-7 বছর হইব। তো গ্যাস্ট্রিকের 2-3টা কারণ হইতে পারে। বদহজম, কারণ গম কম যদি হয়, স্ট্রেস ডিপ্রেশন বেশি হয়, গম কম বেশি হয়, খাবার যদি চর্বিযুক্ত তৈলাক্ত বেশি খান তাইলেও গ্যাস্ট্রিক বাড়ে, গম কম হইলে গ্যাস্ট্রিক বাড়ে। জি জি, বাট তাই তো লং টাইম ধরে ওষুধ খাইয়া, ডাক্তারের ওষুধ দিছে, ওষুধ খাইয়া আবার ওষুধ খাইয়া তো তারা না করে, কিন্তু ওষুধ খাওয়া ভালো নাই। না, ওষুধ খাওয়া তো ভালো নয়। আপনি হোমিওপ্যাথি ওষুধ যদি 2-3 মাসের জন্য হোমিওপ্যাথি ওষুধ খাইলে আপনার গ্যাস্ট্রিকের জ্বর কমে যাব। বিশেষ করে গমটা ঠিক হইতে হইব, টেনশন কমাইতে হইব, আর খাবার যে রুচি যেগুলা এগুলার একটা একটা এই জিনিসগুলো খাইতে হবে, ভেজিটেবল সব ধরনের খাবার খাইতে হইব। ওকে ওকে। তো আপনি হোমিওপ্যাথি ওষুধ যদি 2-3 মাস, 2-3টা ডোজ মাত্র, 2-3 মাসে 2-3টা ডোজ নিলে পরে আমার মনে হয় সারা জীবন। আমরা যোগাযোগ করতাম। আপনি তার স্টুডিওতে কথা বলেন, তার নম্বর দিবেন, স্টুডিওতে কথা বলেন একটু। ওকে ওকে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, থাইরয়েড সমস্যা অনেক। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের সাথে আগামী সপ্তাহে দেখা হবে, আগামী সোমবারে এই সময়ে।